গুড ইভিনিং এভরিওয়ান। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, সো লেটস স্টার্ট দ্য ক্লাস। যেমন আমি তোমাদের লাস্ট ক্লাসে বলেছিলাম, আজকে থেকে আমরা পড়তে শুরু করব পরিমাপ যে অধ্যায়টি অলরেডি আমরা 2 ডাইমেনশন অর্থাৎ আমরা 2D তে পড়ে ফেলেছি। সেটারই আজকে আমরা 3D পার্ট করতে শুরু করব। কিন্তু 3D পড়ার আগে 2 ডাইমেনশনের একটা পোর্শন এখনো রিমেনিং রয়েছে, সেটি হলো বৃত্ত। আমরা এর আগের পূর্ববর্তী ক্লাসগুলোতে অলরেডি আমরা ত্রিভুজ কভার করেছি, চতুর্ভুজ কভার করেছি, চতুর্ভুজে বিভিন্ন প্রকারভেদ গুলো পড়েছি, ত্রিভুজে নানান রকম ধর্মের ব্যাপারে আলোচনা করেছি, আয়তক্ষেত্র চতুর্ভুজের প্রকারভেদ, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, এই সমস্ত বিষয়গুলো অলরেডি আমাদের ক্লাসে ডিসকাস হয়ে গেছে। আজকে আমাদের পরিমাপের, যেটা প্রাইমারি এক্সামে একটা গুরুত্বপূর্ণ টপিক পরিমাপ, এই পরিমাপের আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে বৃত্ত এবং বৃত্তের সাথে অর্ধবৃত্ত আলোচনা করে সরাসরি চলে যাব আমরা 3D, যেখানে তিনটে ডাইমেনশন কথার অর্থ তিনটে দিক কথার অর্থ যেরকম 2 ডাইমেনশন বা দুটো দিকে আমরা দুটো কি নির্ধারণ করেছি, দুটো ডাইমেনশন কথার অর্থ হচ্ছে দুটো মাত্রা দ্বিমাত্রিক। 2 ডাইমেনশনের বাংলা অর্থ হচ্ছে দ্বিমাত্রিক, আর 3 ডাইমেনশনের বাংলা অর্থ হচ্ছে ত্রিমাত্রিক। তো দুটো মাত্রা বলতে আমরা সেগুলিতে লক্ষ্য করেছিলাম দৈর্ঘ্য আর প্রস্থ, এই দুটো মাত্রা রয়েছে। কিন্তু আমরা আজকে পড়তে শুরু করব 3টে ডাইমেনশন, যেখানে 3টি মাত্রা থাকবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ তো থাকবেই, তার সাথে আরো একটি মাত্রা যোগ হবে, সেটি হচ্ছে উচ্চতা। এবং সচরাচর আমরা চারিপাশে যা বস্তু দেখে থাকি, যেমন তোমরা এখন যে খাটে বসে বা চেয়ার টেবিলে বসে ক্লাস করছো, সেই খাট, চেয়ার টেবিল, বা তোমরা যে পেনটি হাতে ধরে রয়েছো বা খাতাটি হাতে ধরে রয়েছো, এগুলি সবই 3D, কারণ এগুলিতে মিনিমাম হাইট রয়েছে। বা যে ফোনে বা ল্যাপটপে বসে তোমরা পড়াশোনাটি করছো, সেটিও 3D। তাহলে 2Dটা কি? 2Dটা আমি তোমাদের বলেছিলাম, 2D মানে তার শুধুমাত্র দুটোই মাত্রা থাকবে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকবে। অর্থাৎ ফোনের যে স্ক্রিন সেটি 2D, ল্যাপটপের যে স্ক্রিন সেটি 2D, বা যে খাতাতে লিখছো সেই খাতাটি 3D, কিন্তু খাতার পেজের যে উপরিভাগে লিখছো সেই খাতার পেজের উপরিভাগ বা সারফেসটি হলো 2D, রাইট? তো এখানে আমরা দেখতে পেলাম, আমরা বুঝতে পারলাম যে 2D বা দ্বিমাত্রিক যেটি রয়েছে সেটিকে আমরা অনুভব করতে পারি, কিন্তু গ্রিপ করতে পারি না, অর্থাৎ ধরতে পারি না। যেমন যতই চেষ্টা করো না কেন, তোমরা কখনোই কিন্তু এটাতে সক্ষম হবে না যে একবার চেষ্টা করে দেখি তো খাতার পেজে যেখানে লিখছি সেই লেখাগুলোকে ধরতে পারা যায় কিনা। লেখাগুলোকে টাচ করতে পারবে, খাতার পেজে লিখতে পারছো মানে খাতার পেজটাকে, উপরিভাগটাকে ফেস করতে পারছো, ফিল করতে পারছো, কিন্তু খাতার পেজের উপরিভাগে যেখানে লিখছো সেটিকে গ্রিপ করতে পারবে না। লেখা কখনো গ্রিপ করা যায় না, লেখাকে ফিল করতে পারবে যে আমার এখানটায় লেখা হোক। ওকে, আচ্ছা। কিন্তু যদি বলি তোমাদের ফোন বা ল্যাপটপের কথা, সেগুলোকে তোমরা ধরতে পারছো, গ্রিপ করতে পারছো। কেন ধরতে পারছো বা গ্রিপ করতে পারছো? কারণ তাদের শুধু দৈর্ঘ্য প্রস্থ নেই, তাদের সাথে সেই সাথে একটা উচ্চতাও রয়েছে। সুতরাং আমরা সহজে বুঝতে পারলাম দুই মাত্রিক, দ্বিমাত্রিক মানে 2D, ত্রিমাত্রিক মানে 3D, এই দুটোর মধ্যে প্রধান পার্থক্যটা কি, কোন জায়গায়, এটা আমরা ইজিলি বুঝতে পারলাম। কি তাই তো? প্রত্যেকের কাছে ক্লিয়ার ব্যাপারটা যে 2D কি জিনিস, 3D কি জিনিস? একটু রেসপন্স করবে। হ্যাঁ স্যার। ওকে, তো এবার আমরা চলে আসি মেনসুরেশন 3D। মেনসুরেশন কথার অর্থ হচ্ছে পরিমাপ বা মেজারমেন্ট। তো 3D পড়ার আগে আমি তোমাদের যেমনটি বললাম যে 3D পড়ার আগে আমাদের আরো একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে, যেটা 2D বিভাগেরই অন্তর্গত। সেটি হচ্ছে বৃত্ত বা সার্কেল। যেটি নিয়ে আমরা প্রথমে ডিসকাস করবো সেটি হচ্ছে বৃত্ত বা সার্কেল। তো এই বৃত্ত বা সার্কেল বোঝার জন্য অবশ্যই তার আগে একটা বৃত্ত আমাদের চাই। তো আগে একটা আমরা বৃত্ত ড্রয়িং করে নিই, তাহলে আমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এই হলো আমাদের একটি বৃত্ত। ওকে, এবার এই যে বৃত্তের এইখানে থাকে হচ্ছে কেন্দ্র। বৃত্তের এখানে থাকে কেন্দ্র, অর্থাৎ ছোটবেলায় তোমরা এঁকেছিলে, আঁকতে একটা খাতাতে
কপিতে একটা কি করতে, একটা কম্পাসে পেন্সিল সেট করে কপিতে একটা জায়গায় হোল্ড করাতে কম্পাসের একটি প্রান্তকে, দেন আরেকটি প্রান্তকে কি করতে, ঘোরাতে, ঘোরালে একটা বৃত্ত তৈরি হতো। এবং যে পয়েন্টে তোমরা হোল্ড করাতে সেই পয়েন্টটাকে কেন্দ্র বা সেন্টার নাম দিতে, সেই পয়েন্টটাকে তোমরা কেন্দ্র বা সেন্টার। এবং খেয়াল করে দেখো, তোমরা যখন ঘোরাতে কম্পাসটি, তখন প্রপার একটা কম্পাসের এই পোর্শনে একটা পয়েন্ট আর এই পোর্শনে পেন্সিলটা থাকতো, এবং তাদের মাঝখানে কি থাকতো, একটা প্রপার গ্যাপ থাকতো, তাদের মাঝখানে একটা প্রপার দূরত্ব বজায় থাকতো। যেমন এই হচ্ছে প্রপার দূরত্ব। এবার যদি ঘোরাতে হয়, তোমরা কি করে ঘোরাতে মনে আছে? এইখান থেকে এইভাবে নিয়ে ঘোরাতে, এইভাবে কম্পাসটা ঘুরতো। তো এই যে কম্পাসটা যখন এইভাবে ঘুরতো, তখন কি হতো, তখন এই দূরত্বটা কিন্তু কোথাও কম বা বেশি হতো না, দূরত্বটা সমানভাবে ঘুরতো। কারণ দূরত্বটা যদি সমানভাবে না ঘুরে, তাহলে বৃত্ত তৈরি হবে না। তাহলে এই যে দূরত্বটা ঘুরছে, সেই ঘোরার জন্য যে দূরত্বটা থাকছে, সেই দূরত্বটাকে আমরা কি বলি, ব্যাসার্ধ। সেই দূরত্বটাকে আমরা কি বলি, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ আর কিছুই নয়, ব্যাসার্ধ হলো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধির যে কোনো বিন্দুর সংযোজক রেখাংশকে আমরা বলি কি, ব্যাসার্ধ। বৃত্তের পরিধি থেকে যে কোনো বিন্দুর সংযোজক রেখাংশ। এই যে এটা দেখতে পাচ্ছ বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, সেন্টার। আর এই যে চারিদিকে পরিধি কি, পরিধি কিছুই নয়, পরিধি হচ্ছে একটা বাউন্ডারি। পরিধি মানে জাস্ট একটা বাউন্ডারি। বৃত্ত কি, বৃত্তের যেটা সার্কুলার বাউন্ডারি, সেটাকে আমরা কি বলি, পরিধি। এবং এই পরিধির ওপর যে কোনো বিন্দু, চাইলে তুমি এই বিন্দুটাকে ভাবতে পারো, চাইলে এই বিন্দুটাকে ভাবতে পারো। এবং সেন্টার থেকে এই বিন্দুগুলোর, যেমন যদি বলি এই বিন্দুটা, সেন্টার থেকে এই বিন্দুটাকে যদি যোগ করি, কি পাবো, এই যে এটাও ব্যাসার্ধ। চাইলে আমি যদি এই বিন্দুটা যোগ করি, এটাও ব্যাসার্ধ। এগুলো সবই হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব, এবং প্রত্যেকটি দূরত্বে কি হয়, সমান হয়। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ সমস্ত ক্ষেত্রেই হয় সমান। বৃত্তের ব্যাসার্ধ কি হয়, সব ক্ষেত্রেই সমান। ওকে, বোঝা গেল? তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি যে কোনো বিন্দু সংযোজক রেখাংশকে আমরা কি বলতে পারছি, সেটাকে বলছি আমরা ব্যাসার্ধ। ব্যাসার্ধকে ইংলিশে কি বলা হয়? ব্যাসার্ধকে ইংলিশে বলা হয় রেডিয়াস। এবং এই ব্যাসার্ধের অর্থাৎ ব্যাসার্ধ যদি পুরোপুরি থাকে মানে কি, সেন্টারের এই দিকের একটা বিন্দুকে যোগ করছো, সেন্টারের ঠিক অপোজিটের একটা বিন্দুকে যোগ করছো, এই যে, অর্থাৎ ব্যাসার্ধের ঠিক ডবলকে আমরা বলি কি, এই দুটো বিন্দু, এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুটো বিন্দুকে আমরা কি বলি, ব্যাস। এই দুটো বিন্দু সংযোগ রেখাংশ আমরা কি বলি, ব্যাস। অর্থাৎ ব্যাসার্ধের ডবল হলো ব্যাস। তাহলে ব্যাস মানে কি, 2 গুণিত ব্যাসার্ধ। তাহলে ব্যাস মানে কি পেলাম, 2 গুণিত ব্যাসার্ধ। আর বৃত্তের ওপর যে কোনো বৃত্তের পরিধির ওপর যে কোনো দুটি বিন্দু সংযোজক রেখা, চাইলে এই বিন্দুটা এবং এই বিন্দুটা নিয়ে ভাবতে পারো। বৃত্তের পরিধির ওপর যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখা, মানে এই বিন্দুটা এবং এই বিন্দুটা সংযোজক রেখা, যদি আমি এটাকে বলি, তাহলে এই যে সংযোজক রেখাটা, এর নাম কি, এর নাম হচ্ছে জ্যা। তার মানে অবশ্যই বৃত্তের যেটা ব্যাস, সেটাও দেখতে পাচ্ছি এই বিন্দুটা সংযোজক রেখা। তাহলে বৃত্তের ব্যাসও হলো একটি জ্যা। এবং মনে রাখবে, বৃত্তের ব্যাস হলো সব থেকে বৃহত্তম জ্যা। তাহলে কি বললাম, জ্যা কি, জ্যা হলো বৃত্তের পরিধির ওপর যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরল রেখা। বৃত্তের জ্যা কি, বৃত্তের জ্যা হলো বৃত্তের পরিধির ওপর যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরল রেখা। এবং বৃত্তের যেটা ব্যাস, ব্যাস হলো সব থেকে বৃহত্তম একটি জ্যা। ক্লিয়ার? তাহলে বৃত্তের সমস্ত পার্ট গুলো প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। এবার যেহেতু এটা পরিমাপ, তাহলে আমরা বৃত্ত অবশ্যই একটা 2D স্ট্রাকচার, কারণ বৃত্তের তো কোনো হাইট হয় না। তাই বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলাটাকে আমরা একবার রিকল করি। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হয় পাই আর স্কোয়ার। আর কি, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধকে আর দিয়ে ডিনোট করা হয়। পাই কি, পাই হচ্ছে একটি ধ্রুবক পদ, এর মান 3.14 অথবা 22/7 ধরে নেওয়া হয়। পায়ের মান 3.1/14 অথবা 22/7 ধরে নেওয়া হয়। পাই কি, পাই হচ্ছে একটি ধ্রুবক পদ। পাই কি, পাই হচ্ছে একটি ধ্রুবক পদ।
আর আর কি, আর হচ্ছে ব্যাসার্ধ। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কয়ার। বৃত্তের পরিধির ফর্মুলা কি, বৃত্তের পরিধি, পরিধি বৃত্তের পরিধির ফর্মুলা কি হয়, 2 পাই। ওকে, বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার, বৃত্তের পরিধি কি, 2 পাই। বলো, কোনো সমস্যা এ পর্যন্ত? না স্যার, বুঝতে পেরেছি। ওকে, এবার এবার আমরা চলে আসছি, 2D স্ট্রাকচারটা তো শেষ করে গেল বৃত্ত। এবার আমরা বলো যে বৃত্ত যদি পড়ে নাও তাহলে এখান থেকে অর্ধবৃত্ত বলতে পারবে? তাহলে যদি বৃত্তের ক্ষেত্রফলটা পাই আর স্কয়ার হয় তাহলে অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত মানে কি? অর্ধবৃত্ত মানে গোটাটা ভাবার কোনো দরকার নেই, শুধু অর্ধেক পোর্শনটা নিয়ে ভাবলেই হবে। অর্ধবৃত্ত মানে কি, এই যে দেখিয়ে দিচ্ছি ছবি এঁকে অর্ধবৃত্ত কোনটাকে বলে। এই যে অর্ধেক পথ, অর্ধেক পথ যাওয়াকে বলা হয় অর্ধবৃত্ত। জাস্ট অর্ধেক পথ, জাস্ট এ সেকেন্ড। হ্যাঁ, সো এখানে আমরা কি দেখলাম, অর্ধবৃত্ত, রাইট? অর্ধবৃত্ত মানে কি, বৃত্তের শুধুমাত্র অর্ধেক পোর্শন। এই যে যেমন দেখতে পাচ্ছ পুরো বৃত্ত আঁকিনি, শুধুমাত্র অর্ধেক পোর্শন এঁকেছি, রাইট? তাহলে এবার তোমরাই বলো, যদি গোটা বৃত্তের পরিধি 2 পাই আর হয় তাহলে অর্ধবৃত্তের পরিধি কি হবে? পাই আর। ভেরি গুড, তাহলে অর্ধবৃত্তের পরিধি হয়ে যাবে আমাদের পাই আর। আচ্ছা, তাহলে আমাদের ক্ষেত্রফলটা কি হবে? পাই আর স্কয়ার বাই 2। আচ্ছা, ওয়েট এ মিনিট, জাস্ট এ মিনিট, আমি একটা জিনিস একটু ড্র করে নিই। আচ্ছা, এবার আমাকে বলো যে আমরা তাহলে এখানে বলতেই পারি যে আমাদের এটা হওয়া উচিত কি, পাই আর, রাইট? তাই তো? আচ্ছা, অর্ধবৃত্ত ভালো করে দেখবে এই জায়গাটা, এই একটা মিস হয়। অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের ক্ষেত্রে তাহলে আমাদের পরিধি হিসেব মতো হওয়া উচিত ছিল কি বলতো, পাই আর, তাই না? হ্যাঁ কি না বলো? হ্যাঁ, হ্যাঁ স্যার। কিন্তু তোমরা একটা জিনিস একটু ভেবে দেখো, আমি কার কথা বলছি বলো তো? পরিধি। পরিধি মানে, একটু আগে আমি কি বললাম, পরিধি মানে কি বোঝায়, বাউন্ডারি। তাহলে এটা যদি কেন্দ্র হয়, এটা যদি কেন্দ্র হয়, এখানে কি বাউন্ডারি কানেক্ট হয়েছে? পুরোপুরি হয়নি। এইবার গিয়ে বাউন্ডারি কানেক্ট হলো। এতক্ষণ কি তোমার জায়গাটাকে ঘেরা হয়েছিল, বাউন্ডারি কি কানেক্ট হয়েছিল? না। এবার গিয়ে বাউন্ডারি কানেক্ট হলো না। তাহলে হ্যাঁ স্যার। অর্ধবৃত্ত অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারে, এই যদি তুমি এটাকে কানেক্ট না করো, যদি তোমরা এটাকে কানেক্ট না করো তাহলে এটা অর্ধবৃত্ত থাকে না, এটা কি হয়ে যায় জানো, এটাকে বলে বৃত্তচাপ। যদি এটাকে কানেক্ট না করো তাহলে বলে বৃত্তচাপ। বৃত্তের ক্ষেত্রে এই জায়গাটাকে আমি লিখে দিচ্ছি বৃত্তচাপ। বৃত্তচাপ কি? বৃত্তচাপ হচ্ছে বৃত্তের পরিধির ওপর যে কোনো দুটি বিন্দুর বক্ররৈখিক অংশ। বৃত্তচাপ কি, বৃত্তের পরিধির উপর, এই পরিধির উপর এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু,
মনে করো এটা এ বিন্দু, মনে করো এটা তোমরা বি বিন্দু। তাহলে এ থেকে বি পর্যন্ত যে অংশটা, তাহলে এই অংশটা কি, এ থেকে বি পর্যন্ত আমি বোঝার সুবিধার জন্য উপরে একটা বিন্দু নিচ্ছি ও বিন্দু। তাহলে এই যে এ ও বি, এটা কি অ্যাকচুয়ালি বৃত্তচাপ। বৃত্তের পরিধির ওপর, বৃত্তের পরিধির ওপর যে কোনো বক্ররৈখিক অংশকে আমরা কি বলি, বৃত্তচাপ বলি। তাহলে যদি আমি এটাকে কানেক্ট না করতাম, এটা তো বৃত্তচাপ হয়ে বসে থাকতো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখানে পরিধি কি এখনো বলবে টু পাই আর এর অর্ধেক? তোমরা বললে স্যার টু পাই আর এর অর্ধেক পাই আর, তাই তো? আমি বললাম হ্যাঁ স্যার ঠিক আছে, এই পর্যন্ত তোমরা কোনো ভুল বলনি, বৃত্ত টু পাই আর, অর্ধবৃত্ত তার অর্ধেক হবে। কিন্তু একটু খেয়াল করে দেখো, এইটা এইভাবে কার্ভটা যদি পুরোটা চলতে থাকে, এইভাবে কার্ভটা, এক সেকেন্ড পেকে গেল, এইভাবে কার্ভটা যদি পুরোটা চলতে থাকে তখন এটা বৃত্ত। কিন্তু বৃত্তের মধ্যে এইটা কি, এটা আমাদের বৃত্তের জ্যা না, ব্যাস না, তাই এটা টু আর না? দেখো তো, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে পরিধি মানে কি, অর্ধবৃত্তের ক্ষেত্রে পরিধি পাই আর, যেটাকে বলছে এই গোটাটা এইখান থেকে এই পোর্শনটা, এটা হচ্ছে পাই আর। তাহলে অর্ধবৃত্তের পরিধি কি হয়ে যাবে, পাই আর। ওকে, বলো, কারো কোনো ডাউট থাকলে বলো, বলো। তাহলে কি হয়েছে বলো, তোমরা চুপ করে গেলে কেন? আমার কথা কি শোনা যাচ্ছে না ক্লিয়ারলি? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তাহলে চুপ করে থাকলে আমি কি করে বুঝবো তোমরা বুঝতে পারছো কিনা? আমি কি বললাম বুঝতে পারলে কি পারলে না? আমি বললাম এখান থেকে এই পর্যন্ত কি অর্ধবৃত্ত কমপ্লিট হয়েছে, পরিধি মানে তো বাউন্ডারি, এখান থেকে এই পর্যন্ত একটা বৃত্তচাপ, বা বলতে পারো বৃত্তের অর্ধেক পরিধি। অর্ধবৃত্তের পরিধি আর বৃত্তের অর্ধেক পরিধি, এর মধ্যে পার্থক্য রয়েছে। অর্ধবৃত্তের পরিধি বা বৃত্তের অর্ধ পরিধি, সে দুটির মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক, বৃত্তের যদি অর্ধ পরিধি বলি তাহলে কি হবে, তাহলে হবে অনলি পাই আর, কারণ গোটা বৃত্তের পরিধি টু পাই আর, বৃত্তের অর্ধ পরিধি হচ্ছে পাই আর। ঠিক, আচ্ছা, কিন্তু যদি বলি অর্ধবৃত্তের পরিধি, তাহলে কি এখান থেকে এই পর্যন্ত কাউন্ট হবে কি হবে না? এখান থেকে এতটা কত, পাই আর, আবার এখান থেকে এতটা কত, টু আর। তাহলে পরিধি কি হয়ে যাবে, বোঝা গেল? 2 পাই স্কয়ার, পাই আর স্কয়ার। বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, এবার বলো অর্ধবৃত্তের তাহলে ক্ষেত্রফল কি হবে? বলো ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফল কোনটাকে বলে বলো তো, এই ভেতরের জায়গাটাকে বলে, এটাকে বলে ক্ষেত্রফল। ভেতরের জায়গাটিকে বলা হয় ক্ষেত্রফল। যদি এই গোটা বৃত্ত হতো, তাহলে গোটা বৃত্তের ভেতরের জায়গাটা কত হতো? এইভাবে পড়ানো হয়, ছেলেমেয়ে যদি কথার উত্তর না দেয়। গোটা বৃত্ত হলে এটা ক্ষেত্রফল তো লিখে দিলাম এখানে, পাই আর স্কোয়ার। গোটা বৃত্ত হলে ক্ষেত্রফল হতো পাই আর স্কোয়ার। এই গোটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে, গোটা বৃত্তটাকে কেটে আমি হাফ করে দিয়েছি, তাহলে এটাও তো অর্ধেক হয়ে যাবে। পাই আর হবে। ঠিক আছে, চলো এবার থ্রি তে আসা যাক। থ্রি তে যখন এখানে বৃত্ত দিয়ে শেষ করলাম, তাহলে প্রথমে আমরা বৃত্তেরই থ্রি ভার্সনটাকে দেখি। বৃত্তটা ছিল টু ডি, বৃত্তের থ্রি হচ্ছে গোলক।
বৃত্তটা ছিল 2D, বৃত্তে 3D হচ্ছে গোলক। গোলক দেখেছো? গোলকের উদাহরণ হচ্ছে ফুটবল, ক্রিকেট বল, যে কোনো বল। ফুটবল হবে, ক্রিকেট বল হবে, আরো কত কিছু উদাহরণ হয়। ঠিক, তাহলে বৃত্তের 3Dটা হচ্ছে গোলক। কেন বৃত্তের 3Dটা গোলক? কারণ গোলককে তোমরা, বলকে তোমরা হাতে ধরতে পারো, বলকে তোমরা হাতে ধরতে পারো, তাই ওটা হচ্ছে হাইট আছে। ঠিক, তার মানে বল কি, বল হচ্ছে একটা 3D ভার্সন যেটি গোলাকার, মানে বৃত্তের মতো। এবার আমাকে তোমরা বলো তো, গোলক বা হচ্ছে গোলকের ইংলিশ কি? গোলকের ইংলিশ হচ্ছে স্ফেয়ার। এবার আমাকে তোমরা বলো তো, আমি তোমাদের এটুকু বলে দিচ্ছি, গোলকে দু রকমের তল হয়। গোলকে দু রকমের তল হয়, একটিকে বলা হয় বক্রতল, আর আরেকটিকে বলা হয় বৃত্তীয় তল। একটিকে বলা হয় বক্রতল বা কার্ভ সারফেস, আরেকটিকে বলা হয় সার্কুলার সারফেস বা বৃত্তীয় তল। বক্রতলকে গোলীয় তলও বলে। ঠিক, এবার বলো আমাকে তোমরা, যে একটি গোলকের বক্রতল কটি আর বৃত্তীয় তল কটি? বক্রতল তো একটি। ভেরি গুড, বক্রতল তো একটাই থাকবে, একটাই গোলাকার জিনিস, তাহলে বক্রতল থাকে একটি। আর গোলীয় তল, বৃত্তীয় তল, বৃত্তীয় তল কটি থাকে? না, একটা ধরে নাও, এই ধরে নাও এই আমার কাছে এটা একটা কি আছে, ফুটবল আছে। এবার আমি কি করলাম জানো তো, বা ক্রিকেট বল আছে, ছোট বল ক্রিকেট বল আছে ভেবে নাও। এবার আমি কি করলাম, ক্রিকেট বলটাকে একবার এই সাইডটা, ক্রিকেট বলের একবার এই সাইডটাকে আমি একটা কি করলাম বলতো, এই ক্রিকেট বলের সাইডটাকে লাল কালির মধ্যে ডোবালাম। ঠিক, ডুবিয়ে আমি কি করলাম, একটা কাগজের ওপর তার ছাপ নিলাম। যখনই তুমি এই একটা ক্রিকেট বল ইমাজিন করো, 3D ভার্সনটাকে, ক্রিকেট বলের এই 3D ভার্সনটাকে যদি লাল কালিতে ডুবিয়ে একটা সাইডকে আমি যদি একটা কাগজের উপর ছাপ তুলি, তাহলে কি কাগজের ওপর তুমি একটা রেখা পাবে, না লাল রঙের একটা গোলীয় একটা বৃত্ত পাবে? বৃত্ত। একটা বৃত্ত পাবে, লাল রঙের একটা বৃত্ত পাবে। যখনই এই লাল কালিটাকে তোমরা কি করবে, কোনো সাদা পেপারের ওপর বা কোনো জায়গার ওপর তার ছাপ নেবে, তখনই সঙ্গে সঙ্গে একটা বৃত্ত পাবে। এবার নেক্সট কি করবে জানো, নেক্সট হচ্ছে, নেক্সট এক কাজ করো, এবার এই যে বলটা আছে তোমার কাছে, তার মুখটাকে একটু ঘুরিয়ে নাও, তার মুখটাকে একটু ঘুরিয়ে নিয়ে এই পাশের দিকটা নীল কালিতে ডোবাও। এই পাশের দিকটা নীল কালিতে ডুবিয়ে আবার একটা ছাপ নাও, দেখবে আবার একটা ছাপ পাবে, এবং সেই ছাপটাও একটা বৃত্ত পাবে, এবং সেই বৃত্তটা কি হবে, সেই বৃত্তটা হবে নীল রঙের। তাহলে কটা বৃত্ত পেলে, দুটো সাইডের জন্য দুটো বৃত্ত পেলে। স্বভাবতই এবার যদি আমি উপরের পোর্শনটাকে, আমার এখনো কালার হয়েছে, উপরের পোর্শনটা কি কোনো কালিতে ডুবিয়েছি? ডোবাইনি। এবার আমি কি করছি, উপরের পোর্শনটাকে, এই পোর্শনটাকে আমি একটা সবুজ কালিতে ডোবালাম। আমি কিন্তু একেবারে বলটাকে ডুবিয়ে দিচ্ছি না গোটা কালির মধ্যে, আমি ধীরে ধীরে প্রত্যেকটা সাইডকে ডোবাচ্ছি। তখন এই পোর্শনটার জন্য আবার একটা সবুজ বৃত্ত পাবে। আর লাস্টে কি করছি, লাস্টে এই সাইডের যে তলটা আছে এটাকে আমি পিঙ্ক কালারে ডোবাচ্ছি, এবং সেখান থেকে একটা মার্ক করছি। তাহলে এখানে আমি কি পাবো, একটা বৃত্তীয় তল পাবো। এখানেও একটা বৃত্ত তৈরি হচ্ছে। তাহলে চারটে বৃত্তীয় তল, চারটে বৃত্তীয় তল, চারটে কি, চারটে হলো আমাদের বৃত্তীয় তল। দেখতে পাচ্ছ পরিষ্কার ছবিতে? হ্যাঁ স্যার। এবার একটা বৃত্তীয় তলের এরিয়া কি হয়, পাই আর স্কোয়ার। তাহলে এটা পাই আর স্কোয়ার, এটা পাই আর স্কোয়ার, এটা পাই আর স্কোয়ার, এটাও পাই আর স্কোয়ার। তাহলে বৃত্তীয় তলের ক্ষেত্রফল, তাহলে বৃত্তীয় তলের ক্ষেত্রফল কি হয়ে গেল, তাহলে বৃত্তীয় তলের 4 পাই আর স্কোয়ার। ঠিক, হ্যাঁ স্যার। এবার গোলকের পরিধি। আচ্ছা, গোলক তো একটা 2D স্ট্রাকচার, সরি 3D স্ট্রাকচার। গোলক কি একটা 3D স্ট্রাকচার না 2D স্ট্রাকচার? 3D স্ট্রাকচার না?
তাহলে গোলকের কি আমি কি গোলকের পরিধি বের করতে পারবো? বলো। গোলক একটা 3D স্ট্রাকচার, তাহলে কি গোলকের পরিধি বা যেটাকে ইংলিশে বলে সার্কামফারেন্স বের করা সম্ভব? আরে সবকিছু জানো তোমরা। গোলকের সার্কামফারেন্স চারিপাশে আছে কি? হ্যাঁ স্যার, বারোটা যেতে পারে। কারণ বহিঃপ্রস্থ তো আছে। বক্রতল। গোলকটা কেমন দেখতে? বক্রাকার, বক্রতল। আর বক্রতলটা কি? সেটাও তো একটা বৃত্তের মতন। তাহলে এটা কি হয়ে যাবে? 2πr হয়ে যাবে। তাহলে গোলকের পরিধি কি হয়ে যাবে? 2πr। এবার যেহেতু এটা একটা গোলক, তার মানে তার উচ্চতা আছে, তাই গোলকের আয়তন আসবে। যেটাতে উচ্চতা থাকে সেটাতে আয়তন আসে, তাহলে গোলকের আয়তন। লিখে রাখো, গোলকের আয়তন হয় 4/3πr কিউ। ঠিক। ওকে, ক্লিয়ার না? হ্যাঁ স্যার। গোলক হয়ে গেল। আচ্ছা, এবার গোলক যখন হলো, গোলককে এবার মাঝখান থেকে না কেটে দাও। গোলককে এবার মাঝখান থেকে, এই যে বল যেটা আছে ক্রিকেট বল, সেটা ধরে নাও ফেটে গেছে। খেলতে ক্রিকেট বল, তো ক্রিকেট এখানে অনেকেই খেলেছো, এবং খেলতে খেলতে মাঝে মাঝে হতো কি, ব্যাটসম্যান খুব জোরে বলটাকে মারলো। ক্রিকেট বলটা বেশিরভাগ ক্যামব্রিজ বল হতো বা হয়, ঠিক আছে, টেনিস বল যেরকম হয় সেরকমই ক্রিকেট বল হয় নর্মাল খেলার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কি হলো, কোনো একজন, জাস্ট সেকেন্ড, ঠিক। এই ধরে নাও আমার গোটা বলটাকে কি করলাম, গোটা বলটাকে কেউ যে খুব জোরে মারলো ব্যাটে করে, এবং বলটা মাঝখান থেকে ফেটে গেল। তো সেখানে বলটা স্ট্রাকচার ফেটে যাওয়ার পর ঠিক এরকম স্ট্রাকচার হয় না? বলো, দেখেছো এরকম স্ট্রাকচার? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা অর্ধগোলাকার স্ট্রাকচার। এটা আর কোথায় দেখা যায়? মসজিদের চূড়াতেও দেখতে পাবে এরকম অর্ধগোলাকার স্ট্রাকচার, কি হবে? তাই না? অ্যাকচুয়ালি মসজিদের স্ট্রাকচার কি হয় জানো? মসজিদের এই যে নিচের যে স্ট্রাকচারটা সেটা হয় ঘনকাকার, উপরের স্ট্রাকচারটা হয় অর্ধগোলকাকার। বলবো তো এই পোর্শনটা, এটা কি বলতো, এটা হচ্ছে বৃত্তাকার। এটা কি? এটা বৃত্তাকার অংশ। আর এটা কি? এটা হচ্ছে গোলাকার বা কার্ভ সারফেস বলতে পারো। এটাকে বলতে পারো গোলাকার বা কার্ভ সারফেস বা বক্রতল বলতে পারো, যা খুশি। এটা হচ্ছে গোলাকার। এবার ভাবো তো তোমরা, তাহলে এই পোর্শনের ক্ষেত্রফল কি হবে? এটা যদি গোটা গোলাকার হতো, এটার ক্ষেত্রফল কত হতো? 4πr²। যেহেতু এটা অর্ধেক গোলাকার, যেহেতু এটা অর্ধ গোলাকার, তাই এটা হচ্ছে 2πr², হাফ হয়ে গেল। আবার এখানে দেখো, এখানে এটাও একটা বৃত্তাকার আছে, মানে এটাও πr²। তাই অর্ধগোলকের ক্ষেত্রফল কি হয়? অর্ধগোলকের ক্ষেত্রফল হয় 3πr²। নেক্সট হচ্ছে আয়তন।
গোটা গোলকের আয়তন যদি 4/3 পাই আর কিউব হয়, অর্ধ গোলকে তো অর্ধেক হবে, তাহলে 4/3 অর্ধেক কত হয়? 2/3। অর্ধ গোলকের আয়তন 2/3 পাই আর কি। হয়েছে? ওকে। হ্যাঁ স্যার। এবার গোলক অর্ধগোলক তো হলো, এবার গোলক অর্ধগোলকের পর আমরা যদি একটু রিকল করি, আমরা 2D স্ট্রাকচারে কি পেয়েছিলাম? আমরা 2D স্ট্রাকচারে চতুর্ভুজের মধ্যে, আমরা কোয়াড্রেন্ট বা চতুর্ভুজের মধ্যে 2D স্ট্রাকচারে কি পেয়েছিলাম? আয়তক্ষেত্র পেয়েছিলাম। এটা কি ছিল? আমাদের রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র ছিল। আয়তক্ষেত্র তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, তোমরা যে ঘরে রয়েছে সেই ঘরের উপরে ছাদের দিকে তাকিয়ে দেখো, সেটা কি? আয়তকার। এটা 2D স্ট্রাকচার। এটা হচ্ছে আয়তকার বা 2D স্ট্রাকচার। তাহলে এর 3D ভার্সন কি হবে? যদি ঘরের সিলিংটা বা ছাদটা যদি 2D হয়, তাহলে গোটা ঘরটা কি? গোটা ঘরটা হচ্ছে 3D। এটা হচ্ছে 3D স্ট্রাকচার। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা 2D তে আয়তক্ষেত্র, 3D তে কি বলি? আয়ত ঘন। এটা বলি কি আমরা? আয়ত ঘন। ঠিক আছে? বা ইংলিশে বলা হয় কি? কিউবয়েড। কিউবয়েড। ঠিক। এবার তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, নিশ্চয়ই এখানে প্রত্যেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আয়তঘনের কটা তল? বলবে স্যার এখানে একটা তল, নেক্সট এইটা একটা তল, ঠিক। আচ্ছা, এখানে ভেতর দিয়েও আরেকটা তল থাকে। কটা তল? 6টি স্যার। এক সেকেন্ড, আঁকাটা গন্ডগোল হচ্ছে। তাহলে দেখো এখানে নীল রঙের একটা তল। ওকে, ওকে, এবার ঠিক আছে। নীল রঙের একটা তল, আচ্ছা সবুজ রঙের একটা তল, মানে এইদিকে একটা তল এইদিকে একটা তল, দুটো তল। আচ্ছা, এবার এই দেখো এখানে দেখাচ্ছি, এটা নিজেও তো একটা তল, এদিকে একটা দেওয়াল, ধরে রাখো এটা একটা দেওয়াল। আচ্ছা, আর কোথায় দেওয়াল আছে? আরো আছে, এই যে এটা একটা দেওয়াল, পেছনের দিকের দেওয়াল। তাহলে এইদিকে একটা দেওয়াল, এইদিকে একটা দেওয়াল, এইদিকে একটা দেওয়াল, এইদিকে একটা দেওয়াল, নিচে একটা ফ্লোর, উপরে একটা ছাদ। তাহলে মোট কটা তল? 6টি তল। ঘরটাকে ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে ঘরের কটা দেওয়াল আছে? 6টা দেওয়াল, 6টা তল, এবং 6টা তলই হচ্ছে আয়তকার। 6টি তলই আয়তকার, আয়তঘন ক্ষেত্রে। তাহলে 6টা তল যদি আয়তকার হয়, তাহলে আয়তঘনের সারফেস এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, কি হবে? নিজের ঘরের দিকে তাকাবার বলো, কি হবে? আগে এটা বলো যে মেঝের ক্ষেত্রফল কি হবে? মেঝেটা কি? আয়তকার। আর আয়তকারের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার মেঝেতে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই আছে, তাহলে মেঝের ক্ষেত্রফল কি হবে? তাহলে প্রথমে মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে লেন্থ ইন্টু ব্রেথ। এবার মেঝে আর ছাদ প্যারালাল না? তাহলে দুটোরই ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দুজনে মিলে হয়ে গেল 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে মেঝে আর ছাদ মেজার করলে, এবার বাম দিক ডান দিক দুটো দিকে দেওয়াল আছে না?
বাম দিকের দেওয়ালটা কার সঙ্গে কানেক্ট আছে? উচ্চতা আর দৈর্ঘ্য, উচ্চতা আর দৈর্ঘ্য। কারণ বাম দিকের দেওয়ালটা তো উপরে খাড়া হয়ে উঠেছে, বা ডান দিকের দেওয়ালটা উপরে খাড়া হয়ে উঠেছে, তাহলে এখানে তো নিশ্চয়ই ভূমিতে থাকবে একটা দৈর্ঘ্য বা প্রস্থের মধ্যে কেউ একজন, আর উচ্চতায় থাকবে উচ্চতা। তাহলে ডান দিকের ক্ষেত্রফল বা বাম দিকের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য প্রস্থের মধ্যে কেউ একজন। আমি আপাতত প্রস্থকে নিচ্ছি, বি নিচ্ছি, ইন্টু উচ্চতা। তো দুটো দিক আছে, দুটো সাইড আছে প্যারালাল, তাই 2 ইন্টু বি ইন্টু এইচ প্লাস একই রকম ভাবে সামনে পেছনে দুটো দেওয়াল, এটা যদি প্রস্থের সাথে উচ্চতা কানেক্ট হয়ে থাকে তাহলে এটা দৈর্ঘ্যের সাথে উচ্চতা কানেক্ট হয়ে আছে। তাহলে ক্ষেত্রফল কি পেলাম? 2 গুণিত দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য প্রস্থ, এল বি বি এইচ এল এইচ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। বোঝা গেছে এই পর্যন্ত? হ্যাঁ স্যার। এবার হচ্ছে আয়তন। আয়তন মানে কি? তোমাদের যে ঘরটা আছে, ঘরটাকে যদি আমি বলি এখন ঘরটাকে ব্লক করে দাও, ঘরটা ইউজ করবে না, তখন কি করে ব্লক করবে? প্রথমে মেঝেটাকে ব্লক করবে, অর্থাৎ মেঝেতে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে প্রথমে তোমরা ইট সাজাবে। প্রথমে মেঝেতে একটা লেয়ার দেবে ইটের, তারপর যখনই গোটা মেঝেতে একটা লেয়ার দেওয়া হয়ে গেল ইটের, তখন তার উপর আর একটা লেয়ার দেবে ইটের, তার উপর আবার একটা লেয়ার দেবে ইটের, তারপর আরেকটা। এইভাবে কতক্ষণ লেয়ার দিতে থাকবে? যতক্ষণ না লেয়ারটা সিলিং পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে। কারণ লেয়ার গুলো যদি সিলিং পর্যন্ত ছুঁয়ে যায় তাহলে ঘরটাতে গোটা ঘরটা কি হয়ে যাবে? ইট দিয়ে ব্লক হয়ে যাবে। তাহলে গোটা ঘরটা ইট দিয়ে ব্লক হচ্ছে মানে আমরা কি করছি? প্রথমে মেঝেতে কভার করছি, ব্লক করছি। মেঝেতে ব্লক করছি মানে মেঝের ওটা কি এরিয়া, এবং এই এরিয়াটা ব্লক করতে করতে কোন হাইট পর্যন্ত উঠছে? যতটা হাইট আছে। তাহলে আয়তন কি হয়ে যাবে? আয়তন হয়ে যাবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এই এরিয়াটা ব্লক হচ্ছে মেঝেতে, কতক্ষণ ব্লক হচ্ছে? এইচ উচ্চতা পর্যন্ত। তাহলে আয়তন কি হয়ে গেল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার একই রকম ভাবে আমরা 2D তে পড়েছিলাম বর্গক্ষেত্রের কথা। বর্গক্ষেত্রের যেটা 3D রূপ সেটিকে বলা হয় ঘনক। এটা কি? এটা করতে হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের 3D রূপ, এটাকে আমরা কি বলি? ঘনক। ঘনক ইংলিশে কি বলা হয়? কিউব। এবার বলো আমাকে যে ঘনক বা কিউব যেটি রয়েছে আয়তক্ষেত্রের আয়ত ঘনকের মতনই সেম হবে, তাহলে ঘনকেরও 6টি তল, কটি তল? এবং প্রত্যেকটি তলে কি বর্গক্ষেত্র। ঘনকের 6টি তল, প্রত্যেকটি তলে একটি বর্গক্ষেত্র। তাহলে ঘনকের ক্ষেত্রফল কত হয়ে যাবে? 6a স্কয়ার। কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়? বাহু স্কয়ার, মানে বলতে পারো a স্কয়ার। যে ক্ষেত্রফল তো হলো, এবার বলো আমাকে আয়তন কি হবে? ওখানে করছিলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এখানে কি হবে? এ গুণিত এ গুণিত এ, কারণ বর্গক্ষেত্র বা ঘনক্ষেত্রের সবকটা বাহু সমান, তাহলে এটা কি হয়ে যাবে? আয়তন। ঠিক আছে? তাহলে আমরা 3D স্ট্রাকচারের মধ্যে কি কি বললাম? গোলক, অর্ধগোলক, আয়তঘন, ঘনক।
এই পর্যন্ত বোঝা গেছে প্রত্যেকের? স্যার হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমাদের আরেকটা পার্ট আসছে 3D, সেটি হলো লম্ব বৃত্তাকার চোঙ। লম্ব বৃত্তাকার চোঙ কেমন দেখতে হয়? এই যে জলের জন্য যে 20 লিটারের জার গুলো আছে, লম্ব বৃত্তাকার চোঙ। বাড়িতে যে গ্যাস সিলিন্ডারটা আসে, লম্ব বৃত্তাকার চোঙ। ওকে, এটা কি পেলাম আমরা? এটা একটা লম্ব বৃত্তাকার চোঙ পেলাম। উদাহরণ কি বললাম? জলের বোতল হতে পারে বা গ্যাসের সিলিন্ডার। সব থেকে বেস্ট উদাহরণ সিলিন্ডার, নামই আছে, কারণ চোঙের ইংলিশ হচ্ছে সিলিন্ডার। ওকে, এবার তোমরা নিজেরাই আমাকে একটু বলো যে চোঙের ওপরের দিকটা হচ্ছে বৃত্তাকার, আবার নিচের এই পোর্শনটাও কি বৃত্তাকার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই পোর্শনটা কি? এই পোর্শনটা সরলরৈখিক না বক্রাকার? সরল রেখা। বক্রাকার হয় স্যার। বক্রাকার। এই পোর্শনটা হচ্ছে বক্রাকার। কেন স্যার? তোমরা মেয়েরা এটা ভালো রিলেট করতে পারবে। চুড়ি কে কে পরো? কোনোদিনও চুড়ি কিনতে গেছো বাজারে? বাজারে মেয়েরা চুড়ি কিনতে গেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তো যখন চুড়ি কিনতে গেছো তখন তোমরা দেখেছো, ছেলেটাও নোটিস করেছো যে কি হয়, চুড়িগুলোকে সাজানো থাকে। কিভাবে সাজানো থাকে? এই একটা চুড়ি রাখা আছে, হুম, ঠিক তার উপর একই কালারের আর একটা চুড়ি রাখা আছে। আমি এখানে বোঝানোর জন্য আলাদা আলাদা কালার নিচ্ছি, তো বুঝতে সুবিধা হয়। তার উপর আবার আর একটা চুড়ি রাখা আছে, হ্যাঁ না? তার উপর আবার আর একটা চুড়ি রাখা আছে। এরকম করে চুড়ি সাজানো থাকে, দেখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার। তো এই যে চুড়ির যে গোছাটা, সেটা অ্যাকচুয়ালি কি বলতো? এটা তো লম্ব বৃত্তাকার চোঙ। এই চুড়ির যে গোছাটা, এটা কি সিলিন্ডারের মতো দেখতে না? চোঙাকার না? হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে চুড়ির যে গোছাটা রয়েছে, সেখানে তো এই পোর্শন গুলো সব এক একটা কার্ভ। এই যে দেখতেই পাচ্ছ, তুমি চুড়িটার লম্ব তুমি লিনিয়ার বা রৈখিক বলতে পারো না। কেন বলতে পারো না? কারণ তুমি এই সাইডটাকে দেখছো। আমার কাছে যেহেতু ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটা এই সাইডে আছে, ঠিক? তাই তোমাদের মনে হচ্ছে কি, তাই তোমাদের মনে হচ্ছে যে এটা রৈখিক। কিন্তু যদি আমি এটাকে ঘুরিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে আমার কি, গোলাকার, বৃত্তাকার। ওকে, তাই চুড়িতে কখনোই কিন্তু তোমরা হাত দিয়ে চুড়ির যে, যদি তোমরা চুড়ির যে একটা গোছাকে হাত দিয়ে ফিল করে দেখবে, ওটাকে তোমরা স্ট্রেট ফিল করতে পারো না একটা গোলাকার কাপ ফিল করতে পারো চুড়ির সাইডে? চুড়ির যে গোছাটা কাপ ফিল করতে পারো, কি ফিল করতে পারো? একটা কার্ভ অংশ ফিল করতে পারো, ঠিক আছে? তাহলে এই জায়গার পর আমরা কি বলবো? এই জায়গাটাকে আমরা বলবো কার্ভ সারফেস এরিয়া। বাংলায় কি বলে? বাংলায় বলে বক্রাকার। কার্ভ মানে হচ্ছে বক্র, কার্ভ সারফেস এরিয়া বা বক্রাকার তল। আর নিচের পোর্শনটা কি? নিচের এই পোর্শনটা কি? এটা তো একটা নিচে একটা বৃত্ত বসে আছে।
নিচের পোর্শনটা হচ্ছে বৃত্তাকার তল। নিচের পোর্শনটা কি? বৃত্তাকার তল। ওপরের খালি পোর্শনটা কি? ওপরেতে এই পোর্শনটা ফাঁকা, এই পোর্শনটা কি? এটাও বৃত্তাকার। বোঝা গেছে কোন জায়গাটাকে আমরা কি বলছি, কোন জায়গাটাকে কি নামে ডাকা হচ্ছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তাহলে যদি বলি যে এই যে চোঙের সমগ্র তলের এরিয়া, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? বৃত্তাকার তলের ক্ষেত্রফল তো তোমরা জানোই, পাই আর স্কয়ার হয়। তাহলে এখানে দুটো বৃত্তাকার তল, তাই হবে 2 পাই আর স্কয়ার প্লাস, এবার এই যে বক্রাকার তল, এই বক্রাকার তলের এরিয়া কি হবে? এই বক্রাকার অংশটা কিসের জন্য তৈরি হচ্ছে ভালো করে মনে করো। বক্রাকার অংশটা কি ফিল করছে পাচ্ছ? ওটা হচ্ছে প্রত্যেকটা চুড়ির যে গোছা, সেই গোছায় প্রত্যেকটা চুড়ির একটা বাইরের অংশ। বক্রাকার যে জায়গাটা তোমরা হাত দিচ্ছ সেটা কি? সেটা কিছুই নয়, প্রত্যেকটা চুড়ি তো বৃত্তাকার। চুড়ির গোছাতে প্রত্যেকটা চুড়ি কি? বৃত্তাকার। এই যে দেখতে পাচ্ছ নিচের নীল চুড়িটা কি? বৃত্তাকার। উপরের এই লাল চুড়িটা কি? বৃত্তাকার। সবই বৃত্তাকার চুড়ি। প্রত্যেকটা বৃত্তের আউটার যে পোর্শনটা, প্রত্যেকটা বৃত্তের যে পরিধির অংশটা, সেটা নিয়ে তো আমাদের বক্রাকার তল তৈরি হয়েছে। হ্যাঁ আমরা বক্রাকার তলে হাত দিতে পারছি মানে কি? বৃত্তাকার যে অংশগুলো তাদের বাইরের পোর্শনে হাত দিতে পারছি। বুঝতে পারলে? এবার বলো একটা বৃত্তের বাইরের অংশকে আমরা কি বলি? বৃত্তের পরিধি 2 পাই আর। কিন্তু এখানে তো অনেকগুলো বৃত্ত আছে। কতগুলো বৃত্ত? যতটা হাইট h সংখ্যক বৃত্ত, তাই 2 পাই আর h। এই বৃত্তের বাইরের অংশ, উপরে লাল বৃত্তের বাইরের অংশ, উপরে এই পিঙ্ক বৃত্তের বাইরের অংশ, এই নীল বৃত্তের বাইরের অংশ, এগুলো নিয়েই বাইরের অংশগুলো নেই যে উপর যে বাইরের অংশটা দেখছো, এই বাইরের অংশটা কি? বৃত্তের পরিধি। এবং কতগুলো বৃত্ত আছে? যতটা হচ্ছে আমাদের চোঙের হাইট এই সংখ্যক বৃত্ত, তাই 2 পাই আর h। তাই সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর h। যদি এখানে আমি এটাকে গুছিয়ে লিখি কি হবে? 2 পাই আর কমন চলে যাবে, হবে কি? r প্লাস h। ক্লিয়ার? বোঝা গেছে? লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে আমরা কি পেলাম? 2 পাই আর প্লাস আর প্লাস এইচ পাই আর ইনটু r প্লাস h। ইন্টু আর প্লাস। গুড। আচ্ছা, এবার ক্ষেত্রফল তো পেলাম, তাহলে এবার আয়তনটা তাহলে কি হবে? আয়তন, কারণ আমরা দেখতে পাচ্ছি 3D স্ট্রাকচার মানে তার ক্ষেত্রফল থাকছে সাথে আয়তন থাকছে। আচ্ছা, আয়তন মানে কি? আয়তন মানে ভেতরে কতটা জায়গা রয়েছে। এই যে চুড়ি দিয়ে একটা যে আমার চোঙ তৈরি হলো, চুড়ি দিয়ে আমার যে একটা চোঙ তৈরি হলো, এই চোঙের ভেতরে কতটা জায়গা। এই যে আমি একটা চুড়িগুলোকে একটার পর একটা সাজিয়ে আমি একটা কি তৈরি করলাম? আমি একটা চোঙ তৈরি করে ফেললাম। ঠিক? তাহলে এই যে চোঙটা আমার তৈরি হলো, এই চোঙটার ভেতরের জায়গাটাকে তো আমরা বলি কতটা আয়তন, মানে কতটা মানে জায়গাটা দখল করে রয়েছে। যেমন ধরো সিলিন্ডার কতটা গ্যাস আছে, মানে তার আয়তন। তাহলে এই যে গ্যাস বলো বা যাই বলো না কেন, সেটা অ্যাকচুয়ালি কোথায় থাকছে? সেটা অ্যাকচুয়ালি ভেতরে থাকছে। ভেতরে মানে এই বৃত্তের ভেতরের অংশ, নিচে এর নিচে এই আরেকটা বৃত্ত আছে তার ভেতরের অংশ, তার নিচে আরেকটা বৃত্ত আছে তার ভেতরের অংশ, তার নিচে আরেকটা বৃত্ত আছে তার ভেতরের অংশ, আরেকটা বৃত্ত আছে তার ভেতরের অংশ। এরকম কতগুলো বৃত্ত আছে? যতটা বৃত্তের হাইট, যতটা চোঙের হাইট, এইট সংখ্যক বৃত্তের ভেতরের অংশ। একটা বৃত্তের ভেতরের অংশকে কি বলে? ক্ষেত্রফল, এরিয়া, পাই আর স্কয়ার। তাই এটা হয়ে যায় পাই আর স্কয়ার ইনটু এইচ। একটা বৃত্তের ভেতরের অংশ হচ্ছে পাই আর স্কয়ার,
এইচ সংখ্যক বৃত্তের ভেতরের অংশ হচ্ছে পাই স্কয়ার এইচ। একটা বৃত্তের বাইরের অংশ হচ্ছে 2 পাই আর, তাই এই সংখ্যক বৃত্তের বাইরের অংশ ছিল 2 পাই আর এইচ। কারণ প্রত্যেকটা বৃত্তের বাইরের অংশ নিয়ে তৈরি হয়েছিল একটা চোঙের বাইরের অংশ বা বক্রাকার তল। কিন্তু আয়তন মানে প্রত্যেকটা বৃত্তের ভেতরের অংশ। একটা বৃত্তের ভেতরের অংশ পাই আর স্কয়ার, তাহলে এই সংখ্যক বৃত্তের ভেতরের অংশ পাই আর স্কয়ার এইচ। ওকে, তাহলে আয়তন কি পেলাম? পাই আর স্কয়ার ইন্টু এইচ। নেক্সট টপিক এবং 3D স্ট্রাকচারের তোমাদের পরীক্ষা আসার মতো লাস্ট টপিক, সেটা কি? শঙ্কু। শঙ্কুকে ইংলিশে কি বলে? কোণ। শঙ্কু কেমন দেখতে হয়? ছোটবেলাতে পড়ে আসছে ওগুলো। বরের টোপর, মোচার উপরের অংশ, মোচার কূপের অংশ, ফানেল, তাই না? সেটা হচ্ছে শঙ্কু। আর এখন তোমরা শঙ্কু তো আরো বেশি দেখতে পাও কোথায়? খুব গরম লাগছে, একটু আইসক্রিম খেয়ে আসি। আইসক্রিম খেতে চললে দাদা একটা কর্নেটো দিন তো, একটা কোণ দিন কর্নেটোর। তাহলে এই যে কর্নেটোর কোণটা খাও, সেটা কেমন দেখতে হয়? এরকম দেখতে হয় না কর্নেটোর কোণটা? এই ওপরে এখানটা করে আইসক্রিমটা থাকে, এই পোর্শনটা আইসক্রিমটা থাকে, এরকম যে দেখতে হয় কর্নেটোর কোণটা। তাহলে এই যে কোণ, কোণ মানে কি? এরকম শেপ হবে। এবং মনে রাখবে শঙ্কু বা কোণের আয়তনটা একটা প্রপার মেজারমেন্ট হয়। কি মেজারমেন্ট হয় জানো? শঙ্কু বা কোণের যে আয়তন হয় সেটার কিছুই নয়, সেটা হচ্ছে একই ব্যাসার্ধের, একই ব্যাসার্ধের মানে শঙ্কুরও যতটা ব্যাসার্ধ নিচ্ছ চোঙেরও যদি ততটাই ব্যাসার্ধ নাও, শঙ্কুর যতটা ব্যাসার্ধ চোঙেরও যদি ততটাই ব্যাসার্ধ নাও, তাহলে শঙ্কুতে চোঙের 1/3 অংশ জল ধরে। শঙ্কুতে কি হয়? চোঙের 1/3 জল ধরে। চোঙে কতটা জল ধরে? পাই আর স্কয়ার এইচ। তাই শঙ্কুতে কি করবে? তার 1/3 জল ধরতে পারে, 1/3 পাই আর। শঙ্কুর আয়তন অন্য কিছু নয়, চোঙের আয়তনের 1/3। ঠিক আছে? আচ্ছা, এবার শঙ্কুতে দেখতে পাচ্ছি, চোঙে দেখতে পাচ্ছিলাম একটাই হাইট আছে, নিচ থেকে উপরে দেখো চোঙে এই একটাই খাড়া হাইট, একটাই উচ্চতা, এটা উচ্চতা, বা এইদিকে এটা উচ্চতা, উচ্চতা তো একটাই উচ্চতা। কিন্তু শঙ্কুতে দু ধরনের উচ্চতা, এটাকে বলা হয় তির্যক উচ্চতা, এটাকে বলা হয় তির্যক উচ্চতা, আর এটাকে বলে সাধারণ উচ্চতা। এটা কি? এটা হচ্ছে রেডিয়াস মানে ব্যাসার্ধ। এটা কি? এটা হচ্ছে ব্যাসার্ধ। এগুলোকে কি বলে আমাদের? তির্যক উচ্চতা। আর এটা কি? সাধারণ উচ্চতা। আচ্ছা, এবং খেয়াল করে দেখো যখন এটা তৈরি হচ্ছে তখনই এই জায়গাটাতে একটা 90° কোণ তৈরি হয়ে যাচ্ছে না? তার মানে এখানে যে ত্রিভুজটা তৈরি হয়ে গেল সেটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজে পিথাগোরাস উপপাদ্য মনে আছে? যদি তির্যক উচ্চতাকে এল বলি, সাধারণ উচ্চতাকে এইচ বলি, আর ব্যাসার্ধকে আর বলি, আর যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে তোমরা মনে করে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্য কি করেছিলেন? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভেরি গুড। তাহলে এখানে অতিভুজ কোনটা? এল। তাহলে এখানে বলতে পারবে এল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এ স্কয়ার। বাকি থাকলো কি? সমগ্র তলের ক্ষেত্রফল। মনে রাখবে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? পাই আর ইন্টু এল। যেখানে এলটা কি? এটা হচ্ছে একটি তির্যক উচ্চতা। সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? পাই আর এল। সরি মাই মিস্টেক। সমগ্র তলের ক্ষেত্রফলে পাই আর এল প্লাস এই পোর্শনটা তো হিসাব করিনি, এটা তো বৃত্তাকার তল আছে, প্লাস পাই আর স্কয়ার। পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। পাই আর এলটা কি? পাই আর এলটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল কোনটা? এই যে শঙ্কু যেটা উপরে দেখতে পাচ্ছি, একটা গোলাকার গোলাকার অংশ উপরের দিকে উঠে গেছে,
সেটা হচ্ছে বক্রতল। আর এটা কি? এটা হচ্ছে বৃত্তাকার তল। এটা হচ্ছে বৃত্তাকার তলের ক্ষেত্রফল। ঠিক আছে, দুজনে মিলে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি কি পাবো? পাই আরটাকে কমন নিয়ে নাও, কি পাবে? আর প্লাস। ঠিক আছে, বোঝা গেছে প্রথম থেকে? তাহলে আজকের ক্লাসে কি হলো? আজকের ক্লাসে আমরা 2D স্ট্রাকচারের বাকি অংশটা দেখলাম, বৃত্ত, সেই সঙ্গে অর্ধবৃত্ত, তারপর 3D গোলক, অর্ধগোলক, আয়তঘন, ঘনক, লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু। অর্থাৎ আমাদের সিলেবাসের 3D স্ট্রাকচারের যা যা কন্টেন্ট ছিল, যা যা স্ট্রাকচার ছিল, সবকটার আমরা ফর্মুলা গুলোকে ভালো মতো করে বুঝলাম। ওকে, নেক্সট ক্লাসে আমরা কি করব? এই ফর্মুলা গুলোকে প্রত্যেকে বাড়িতে করব, কারণ তোমরা খুব ভালো মতো জানো যে স্যার কিন্তু পড়া ধরে। আমি কিন্তু প্রত্যেককে নাম ধরে ধরে ফর্মুলা জিজ্ঞাসা করব, এবং জিজ্ঞাসা করার পর এই ফর্মুলার উপর বেস করে 3D স্ট্রাকচারের অঙ্ককে কিভাবে সলভ করতে হয় এবং পরিমাপের আরো ডিফারেন্ট কি কি অঙ্ক এক্সামে আসে সেই রিলেটেড অঙ্ক আমরা নেক্সট ক্লাসে সলভ করব। কিন্তু তার আগে তোমাদের কি করতে হবে? এই ফর্মুলা গুলোকে ভালো করে পড়তে হবে, অর্থাৎ 2D তে যা যা ফর্মুলা পড়েছো সেগুলো সাথে 3D ফর্মুলা গুলো সব কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। প্রত্যেকটা ফর্মুলাকে আমি এক্সপ্লেন করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি কিভাবে করতে হয়, কি জিনিসটা সম্পূর্ণ বুঝতে পেরেছো প্রত্যেকে? আমি কিন্তু মুখস্থ করতে বলিনি, সবকটাকে বুঝে বুঝে পড়তে বলেছি। ঠিক আছে, সবাই পড়ে রাখবে। নেক্সট ক্লাসে এগুলোর উপর অঙ্ক করাবো। আজকে আমি অঙ্ক শুরু করবো না, কারণ আজকে শুরু করলে আরো অনেক টাইম লেগে যাবে অঙ্ক শেষ করতে। আজকের ক্লাসটা একটু শর্টই থাকলো, নেক্সট ক্লাসে হয়তো একটু লেন্থি হয়ে যাবে। ওকে, কারণ তোমরা জানোই আমি একটা টপিক ধরে শেষ করি, তাতে যে কোনোদিনও আমার 50 মিনিটের ক্লাস হয়, কোনোদিনও আমার 1.5 ঘন্টার উপরেও ক্লাস চলে যায়। ওকে, তো টপিক যেহেতু আমি আজকে শুরু করবো না, কেন শুরু করবো না? শুরু করলে শেষ হবে না। তাই আজকে ক্লাসটা ফর্মুলার উপরে রাখলাম, নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে, গুড নাইট এভরিওয়ান। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। স্যার।